বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমে পল্লবীর মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের মেয়েদের এইচএসসি প্রথম বর্ষ মেয়েদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময়ের দয়ায় তোমরা ভালো আছো, ভালোভাবে ঈদ উৎসব পালন করেছো। আল্লাহর তাআলার অসীম করুণায় আমিও ভালো আছি আর ভালোভাবেই ঈদ পালন করেছি। তোমাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে আমরা পদ্ধতির চ্যাপ্টারে ছিলাম, ষষ্ঠ অধ্যায়ে প্রথম পত্রের পদ্ধতির চ্যাপ্টারে ছিলাম। এখানে আমাদের মৌলিক পদ্ধতি, সহায়ক পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতিগুলো আমরা মোটামুটি শেষ করে গেছি। শুধুমাত্র আমাদের সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের প্রয়োগ ক্ষেত্রটা বাকি আছে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথমেই আমি তোমাদেরকে সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর, আমরা যেহেতু মৌলিক পদ্ধতি পড়ছি এখনো, সহায়ক পদ্ধতিতে এখনো আমরা যাইনি, এরপরের ক্লাস থেকে আমরা আশা করি সহায়ক পদ্ধতিগুলো পড়ব। তো এই মৌলিক পদ্ধতি সমাজকর্মে, দেখো আমি লিখেছি সমাজকর্মের মৌলিক পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। এখানে সমষ্টি সমাজকর্মকে আবার দুইভাবে ভাগ করা হয়েছে: সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এগুলো সবই আগেও পড়েছো, জানো। ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক পদ্ধতি, বেসিক মেথড। যে পদ্ধতিগুলো ছাড়া সমাজকর্ম পেশা হিসাবে তার কাজ করতে পারবে না, এই পদ্ধতিগুলো প্রয়োগ করেই সমাজকর্ম তার কাজগুলো সম্পন্ন করে থাকে বা উন্নয়ন ঘটিয়ে থাকে। এক্ষেত্রে আমরা সবই আলাপ করেছি। ব্যক্তি সমাজকর্ম কোনটা, যেটা ব্যক্তির সমস্যার সমাধানে কাজ করে থাকে; দল সমাজকর্ম, যেটা দলের সমস্যার সমাধানে কাজ করে থাকে; আর সমষ্টি কমিউনিটি, যেটা কিনা সমষ্টির বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে থাকে। তবে তোমরা এটাও জানো যে সমষ্টি সমাজকর্ম, যেটা আমরা দুই ভাগে আবার পাই, একটা হচ্ছে সমষ্টি উন্নয়ন, একটা হচ্ছে সমষ্টি সংগঠন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন। এক্ষেত্রে তোমরা আগের ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে সমষ্টি উন্নয়ন, যেটা কমিউনিটি ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে অনুন্নত অসংগঠিত উন্নয়নশীল সমষ্টির জন্য, যে সমষ্টিতে সরকার জনগণের যৌথ উদ্যোগে তাদের সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কাজ করা হয়। আর যেটা কিনা কমিউনিটি অর্গানাইজেশন, সমষ্টির সংগঠন, এটা হচ্ছে যে উন্নত সমাজ, যে সমাজ সংগঠিত সমাজ, যে সমাজে তোমার মৌলিক চাহিদাগুলো অলরেডি পূরণ হয়ে গেছে তাদের, এখন তাদের অন্যান্য সামাজিক সমস্যাগুলো, বিশেষ করে সামাজিক সমস্যাগুলো রয়েছে। সেক্ষেত্রে সমষ্টি সংগঠন পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা আজকে সমষ্টি উন্নয়নের প্রয়োগ ক্ষেত্রটা পড়ব, যে কোন কোন ক্ষেত্রে আমরা সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করতে পারি আর কোন কোন ক্ষেত্রে আমরা সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করতে পারি। তবে তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় একটু বলে নিতে চাই, যে আমাদের এই যে তিনটা মৌলিক পদ্ধতি, এই তিনটা মৌলিক পদ্ধতির মধ্যে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, এই তিনটা মৌলিক পদ্ধতির মধ্যে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা খুবই অবিচ্ছেদ্য, অপরিহার্য এবং একটা অপরের সঙ্গে ওতপ্রোতভাবে এরা জড়িত। এই বিষয়ে আমি একটু তোমাদেরকে আগে বলে নিতে চাই, তারপরে আমরা প্রয়োগে যাব। তো ব্যক্তি সমাজকর্ম তোমরা জানো, পার্সন, গ্রুপ, আর হচ্ছে কমিউনিটি। তো ব্যক্তি হচ্ছে সমাজের অনু হচ্ছে ব্যক্তি। আর তারপরে ব্যক্তিদেরকে নিয়ে, কতগুলো ব্যক্তিকে নিয়ে একটা দল হয়। আবার বৃহৎ আকারে আমরা যদি দেখি, ব্যাপক বিস্তৃত, সেটা হবে আমাদের কমিউনিটি বা সমষ্টি সমাজকর্ম। তো ব্যক্তিকে নিয়ে দল, দলকে নিয়ে সমষ্টি। তো এক্ষেত্রে
আমরা জানি যে ব্যক্তির সমস্যার সমাধান যদি আমরা করতে পারি তাহলে আমরা দলের সমস্যার সমাধান করতে পারবো, আবার সমষ্টির সমস্যার সমাধান আসবে। আবার আমরা এদিকে বলতে পারি যে সমষ্টির সমস্যার সমাধান যদি আমরা করতে পারি তাহলে একটা সমষ্টিতে যে দলগুলো রয়েছে তাদের অবস্থার উন্নতি হবে এবং তারই প্রেক্ষিতে ব্যক্তিরও উন্নয়ন সাধন সম্ভব হবে। শিক্ষার্থীরা তোমরা একটু দেখো যে ব্যক্তিকে নিয়ে দল, দলকে নিয়ে সমষ্টি। সুতরাং ব্যক্তি সমস্যার সমাধানের জন্য আমাদের রয়েছে কেজ ওয়ার্ক, সোশ্যাল কেজ ওয়ার্ক বা ব্যক্তি সমাজকর্ম, যেটা কি করে ব্যক্তির সমস্যার সমাধান করে তার সমস্যা মোকাবেলায় তাকে সক্ষম করে তোলে, তাকে স্বাবলম্বী করে তোলে, সক্ষম করে তোলে। কারণ আমাদের সমাজকর্ম একটা আধুনিক সহায়তাকারী পেশা, যে পেশা এই পদ্ধতিগুলোর সাহায্যে তার কাজগুলো করে থাকে। ঠিক আছে, তো ব্যক্তিকে তার সুপ্ত ক্ষমতার বিকাশ করে, ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশের মাধ্যমে তার সমস্যাগুলো মোকাবেলা করতে তাকে স্বাবলম্বী বা সক্ষমকারী করে গড়ে তোলা হয় ব্যক্তি সমাজকর্মে। দল সমাজকর্ম যেখানে কিনা গ্রুপ সোশ্যাল ওয়ার্ক, এটা হচ্ছে যে কতগুলো ব্যক্তিকে নিয়ে দল, আর দল কখন গঠিত হয় যখন কতগুলো অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিয়ে সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য একটা দল গঠিত হয় এবং লক্ষ্য অর্জনের জন্য দল এগিয়ে যায় সামনের দিকে। যে লক্ষ্য উদ্দেশ্যগুলো দলের প্রত্যেক সদস্যের নিজস্ব লক্ষ্য এবং এর ভিত্তিতে তারা কি করে অভিষ্ট লক্ষ্য তৈরি করে এবং এই লক্ষ্য অর্জনে তারা দলের প্রত্যেকটা সদস্য কাজ করে এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এই যে দল, এই দলের মধ্যে কিন্তু রয়েছে ব্যক্তি। ঠিক আছে শিক্ষার্থীরা, দলের মধ্যে আছে আমাদের ব্যক্তি যারা কিনা দলের সদস্য এবং দলকে তার অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের লক্ষ্য অর্জনের জন্য, তাদের লক্ষ্য অর্জনের ভিত্তিতে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দল সমাজকর্মী কাজ করে, যাতে করে তারা অভিষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় এবং দল তার লক্ষ্য অর্জন করে তার উদ্দেশ্য পূরণ করে সার্থক হতে পারে বা সফল হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির অবস্থার উন্নয়ন যখন হবে তখন একটা দলেরও অবস্থার উন্নয়ন হবে, আর দলের মধ্যে যে ব্যক্তি আছে সুতরাং ব্যক্তিরও অবস্থার উন্নয়ন সাধন হবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে সমষ্টি কমিউনিটি। একটা বড় কমিটি যদি আমরা চিন্তা করি, এখানে দলের সদস্যরাও রয়েছে, ব্যক্তিরাও রয়েছে। সুতরাং সমষ্টির যে সমস্যাগুলো আমাদের আছে, সমষ্টির যে বহুবিধ বহুমুখী বিচিত্র সমস্যা রয়েছে, প্রবলেম রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করতে পারলে গোটা সমষ্টিরই উন্নয়ন সম্ভব হবে, সমষ্টির উন্নয়ন সম্ভব হবে এবং সমষ্টিতে বসবাসকারী ব্যক্তি, দল সকলেরই উন্নয়ন সাধন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজকর্মের তিনটা যে মৌলিক পদ্ধতি আমাদের, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এই তিনটা পদ্ধতি ওতপ্রোতভাবে জড়িত এদের কাজের ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে যে তাদের একটার সফলতা আসলে পারে উন্নয়ন যদি আনা যায় অন্যগুলোরও উন্নয়ন আসবে এবং আমাদের ব্যক্তি সমস্যার সমাধানে আমরা যেমন ব্যক্তি সংস্কার পদ্ধতি প্রয়োগ করি, দল সংস্কার সমাধানে আমরা দল সংস্কার পদ্ধতি প্রয়োগ করি, আর সমষ্টি সমাজকর্মের ক্ষেত্রে আমরা সমষ্টি উন্নয়ন এবং সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করে থাকি। তাহলে সমাজকর্মের আধুনিক বিজ্ঞানসম্মত সমাজকর্ম আমাদের যে পাঠের বিষয়, আধুনিক বিজ্ঞানসম্মত সমাজকর্ম হচ্ছে একটা পেশা, সাহায্যকারী পেশা, একটা সহায়তাকারী পেশা। আর পেশা হতে হলে তার কতগুলো পদ্ধতি বা মেথড তার থাকতেই হবে, যে মেথডগুলোকে ব্যবহার করে সে তার কাজগুলো করতে পারবে, সামনে এগিয়ে যেতে পারবে, উন্নয়ন সাধন করতে পারবে। তাহলে আমাদের সমাজকর্মের যে মৌলিক বা বেসিক পদ্ধতি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এরা কি করে পুরা ব্যক্তি সমস্যার সমাধান করে থাকে, দলের সমস্যার সমাধান করে থাকে। আবার আমরা দেখতে পাই যে সমষ্টির ক্ষেত্রে সমষ্টির সমস্যার সমাধান করে থাকে। তো শিক্ষার্থীরা দেখো, সমষ্টি সমাজকর্মের আমরা আবার দুইটা ভাগ দেখতে পাই, একটা হচ্ছে সমষ্টি উন্নয়ন, একটা হচ্ছে সমষ্টি
সংগঠন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন। এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। আমি আশা করি তোমাদের মনে আছে এবং পড়েওছো তোমরা, হয়তো অবশ্যই পড়েছো। যদিও আমাদের ঈদ গেল সামনে, হয়তো ছুটির রেস্টটা এখনো পুরোপুরি কাটেনি তোমাদের, তারপরেও আমি আশা করি যে তোমরা পড়ালেখায় মন দিবা এবং পড়ালেখা শুরু করে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন অনেক আলোচনা করেছি আমরা। কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন। কমিউনিটি ডেভেলপমেন্ট, যেটা কিনা আমাদের বারবার বলেছি আমরা, যে আর্থার ডারহামের সংজ্ঞাও আমরা পড়েছি, যেটা কিনা অনুন্নত সমষ্টি, বিচ্ছিন্ন অসংগঠিত সমষ্টি, বিচ্ছিন্ন নয় ঠিক, অসংগঠিত সমষ্টি। এদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, কমিউনিটি ডেভেলপমেন্ট পদ্ধতিতে ব্যবহার করে থাকি। আর কমিউনিটি অর্গানাইজেশন সেটা আমরা অপেক্ষাকৃত উন্নত সমাজ, উন্নত সমষ্টি, যারা মোটামুটি উন্নত হয়ে গেছে, তাদের যে সামাজিক সমস্যা বা অন্যান্য আরো বহুবিধ সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধানে আমরা সমষ্টি সংগঠন, আমাদের সমাজকর্মে সমষ্টি সংগঠন বা কমিউনিটি অর্গানাইজেশন, এই পদ্ধতিটা আমরা প্রয়োগ করে থাকি বা ব্যবহার করে থাকি। তো আমরা আসলে সমাজকর্মের যে তিনটা পদ্ধতি, মৌলিক তিনটা পদ্ধতির কথা আমরা পড়ছি, মূলত সমাজের উন্নয়ন সাধনের জন্য সমাজের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে সদ্ব্যবহার করে, যতটুকু সদ্ব্যবহার সম্ভব হয় সদ্ব্যবহার করে কি করা হয়, জনগণকে সংগঠিত করে তাদেরকে সক্ষম করে তোলা হয়, স্বাবলম্বী করে তোলা হয় তাদের সমস্যা সমাধানে, যাতে করে তারা কি হয়, যে একটা সন্তোষজনক জীবন মান লাভ করে, সন্তোষজনক জীবন মান লাভ করে। আমরা আর্থার ফ্রিডল্যান্ডার, তার সংজ্ঞায় আমরা দেখেছিলাম যে আসলে তিনি বলেছেন যে সন্তোষজনক জীবন মান, ঠিক আছে, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি যে জীবনে সন্তুষ্ট, যে জীবন মানে আমি সন্তুষ্ট, আমি সচ্ছলভাবে খেয়ে পড়ে থেকে সুন্দরভাবে বাঁচতে পারবো, যে জীবন মান আমার কাছে বাঞ্ছনীয়, সেই জীবনমান লাভে আমাকে সহায়তা করে আমাদের আধুনিক সমাজকর্ম, সাহায্য করে, সহায়তা করে থাকে। তাহলে আমাদের যে আধুনিক বিজ্ঞানসম্মত সমাজকর্ম, সেই সমাজকর্ম কি করে, তার যে পদ্ধতিগুলো রয়েছে, আমরা মেনলি এখানে মৌলিক পদ্ধতি পড়ছি, এরপরে আমরা পড়বো সহায়ক পদ্ধতি, অক্সিলারি মেথডগুলো পড়বো। তো এখানে মৌলিক পদ্ধতিগুলো মাধ্যমে সমাজকর্ম চেষ্টা করে তার জনগণের, তার সমষ্টির, ব্যক্তির, দলের সমস্যাগুলো সমাধান করে, তাদেরকে দিয়েই সমাধান করা এবং তাদেরকে লক্ষ্যে পৌঁছে দেওয়া, তাদের উন্নত জীবনমান দান, সন্তোষজনক জীবনমান দানে তাদেরকে সক্ষম করে তুলে। সুতরাং আমরা মোটামুটি আমরা জানলাম যে মৌলিক পদ্ধতিগুলো আসলে একটা অপরটার সঙ্গে সংশ্লিষ্ট এবং ব্যক্তি সমাজকর্ম যখন কাজ করে সেটাতে করে দেখা যায় যে দলেরও উপকার হয়ে থাকে, আবার দল সমাজকর্ম যখন কাজ করে সেটা সমষ্টিও, এবং পুরা সমষ্টি সমাজকর্ম যখন কাজ করে তখন দেখা যায় যে আমাদের যে সদস্য, ব্যক্তি, যে দল, সকলেরই উন্নয়ন হয়ে থাকে। তাহলে আমরা এই তিনটা পদ্ধতি আমরা পেলাম, ব্যক্তি, দল আর সমষ্টি, এবং দেখলাম তাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। আর তোমরা জানো যে আমাদের যে সহায়ক পদ্ধতি, সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিনটা আছে আমাদের, সেগুলো কি, সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সমাজকল্যাণ প্রশাসন, আর হচ্ছে সামাজিক কার্যক্রম বা সোশ্যাল মুভমেন্ট যেটা। তো এই তিনটা সহায়ক পদ্ধতি আমরা পরবর্তীতে পড়বো। এই তিনটা সহায়ক পদ্ধতি আমাদের এই তিনটা মৌলিক পদ্ধতিকে সহায়তা করে থাকে, এই জন্য তাদের নাম হচ্ছে সহায়ক পদ্ধতি। সাহায্য করে থাকে, সহায়তা করে থাকে, ব্যক্তি সমাজকর্মকে সাহায্য করে, দল সমাজকর্মকে সাহায্য করে, সমষ্টি সমাজকর্মকেও সহায়তা করে থাকে। সুতরাং এখানে আমরা এরপরের ক্লাসে আমরা যখন যাবো তখন আমরা দেখবো যে কিভাবে এদেরকে সহায়তা করে থাকে সমাজকর্ম গবেষণা, কিভাবে সহায়তা করে সমাজকর্ম প্রশাসন, কিভাবে সাহায্য করে থাকে সামাজিক কার্যক্রম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর যেগুলো পড়বো সেটা হচ্ছে আমাদের আসলে সমষ্টি উন্নয়ন আর সমষ্টি সংগঠনের প্রয়োগ
প্রয়োগ ক্ষেত্র। আমরা প্রত্যেকটা পদ্ধতির উপাদান পড়েছি, প্রত্যেকটা পদ্ধতির উপাদান পড়েছি, কাজ করার প্রক্রিয়া পড়েছি, তারা কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপরে আমরা প্রয়োগ ক্ষেত্রগুলোও পড়েছি, নীতিমালা পড়েছি প্রত্যেকটা পদ্ধতির। এখন আজকে আমরা পড়ব সমষ্টি উন্নয়নের প্রয়োগ ক্ষেত্র আর সমষ্টি সংগঠনের প্রয়োগ ক্ষেত্র। কোন কোন ক্ষেত্রে আমরা এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারি যাতে করে সফলতা আসবে। আমরা আগে জেনেছি যে মেনলি এটা হচ্ছে একটা অনুন্নত সমষ্টির জন্য আর এটা হচ্ছে একটা উন্নত সমষ্টির জন্য। সুতরাং অনুন্নত সমষ্টির ক্ষেত্রে কিভাবে সমষ্টি উন্নয়ন পদ্ধতি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে সমষ্টির উন্নয়ন হবে, সমষ্টির সামনের দিকে এগিয়ে যাবে। আর কমিউনিটি অর্গানাইজেশন সেটাও আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করলে এখানে এই উন্নত সমষ্টিটাই তাদের যে অন্যান্য সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে তারা আরো সামনের দিকে এগিয়ে যাবে। সুতরাং প্রয়োগ পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা দেখে নিই আমাদের সমষ্টি, প্রথমে আমরা দেখে নিই সমষ্টি উন্নয়ন পদ্ধতি কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, পরে আমরা দেখব সমষ্টি সংগঠন পদ্ধতি আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আসো শিক্ষার্থীরা, আমরা দেখে নিই যে সমষ্টি উন্নয়নের প্রয়োগ ক্ষেত্র আর সমষ্টি সংগঠনের প্রয়োগ ক্ষেত্রগুলো কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো। আমি এখানে লিখেছি, দেখো। প্রথমে আমরা দেখি সমষ্টি উন্নয়ন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো আমরা। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে, সমাজ উন্নয়ন ক্ষেত্রে, স্বাস্থ্য উন্নয়ন ক্ষেত্র, বিনোদন ক্ষেত্র, আর হচ্ছে ভৌত অবকাঠামো উন্নয়ন সেবা। তাহলে এখানে আমরা 6টা পয়েন্ট দেখতে পাচ্ছি, আমরা এটা বিশ্লেষণ করব। তার আগে আমরা এখানে দেখে নিই সমষ্টি সংগঠনের প্রয়োগ ক্ষেত্রগুলো। এটা হচ্ছে উন্নত সমষ্টির জন্য যেটা সমষ্টি কল্যাণ কাউন্সিল, সমষ্টি বক্ষ বা কোষাগার, সমন্বয় কাউন্সিল, প্রতিবেশী কাউন্সিল, সমাজসেবা বিনিময় আর ব্যক্তি উদ্যোগে সমাজ সংস্থা। এই 6টা আমাদের হচ্ছে সমষ্টি সংগঠনের প্রয়োগ ক্ষেত্র, আর এই 6টা হচ্ছে আমাদের সমষ্টি উন্নয়নের প্রয়োগ ক্ষেত্র। যে সমষ্টি অপেক্ষাকৃত অনুন্নত আর এরা অপেক্ষাকৃত উন্নত, অনুন্নত আর উন্নত। তো যা হোক, আমরা প্রথমে দেখে নিই যে আমরা সমষ্টি উন্নয়ন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রটাকে আমরা বেছে নিব এই পদ্ধতি প্রয়োগের জন্য, যাতে করে উন্নয়ন সম্ভব হবে, সমস্যাগুলোর সমাধান হবে এবং সমষ্টি উন্নতির দিকে এগিয়ে যাবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তো প্রথমেই শিক্ষার্থীরা দেখো, আমরা অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্র, অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্র যেহেতু তোমরা জানো যে এটা আমাদের অপেক্ষাকৃত কম অনুন্নত সমষ্টি, অনুন্নত সমষ্টি এটা। সুতরাং এখানে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নটা বেশ জরুরি। তো অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে আমরা সমষ্টি উন্নয়ন পদ্ধতিটা প্রয়োগ করতে পারি। যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড অপেক্ষাকৃত অনুন্নত সমষ্টিগুলো কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকে বেশি। সেক্ষেত্রে আমরা কৃষিক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। কিভাবে? যে কৃষিক্ষেত্রে উন্নত মানের বীজ, উন্নত মানের সার, সেচ ব্যবস্থার করা, তারপরে পশুপালন, মৎস্য পালন, মৎস্য চাষ যেটা, তারপরে তোমার কুটির শিল্পের উন্নয়ন, ঠিক আছে। তারপরে দেখো কুটির শিল্পের উন্নয়ন, এখানে হচ্ছে বাজার, যে ফসল উৎপন্ন হয় সেটা বাজারজাতকরণ, উন্নত মানের সবকিছু দিয়ে তার যন্ত্রপাতি, কলাকৌশল এগুলো সরবরাহ করা, তারপরে হচ্ছে কৃষি ঋণ প্রদান করা, ঠিক আছে। এই সমস্ত দিয়ে তাদেরকে, আর হচ্ছে যে কৃষি উন্নত মানের শাকসবজি, কৃষি সম্প্রসারণের জন্য উন্নত ধরনের শাকসবজি বেশি করে ফলানো, এই সকল ক্ষেত্রে কৃষিক্ষেত্রে আমরা সহায়তা করতে পারি এই পদ্ধতি প্রয়োগ করে, সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করে। অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে বিশেষ করে কৃষিক্ষেত্রে আমরা যদি কৃষকদেরকে উন্নত সার, বীজ, সেচ,
ঠিক আছে, উন্নত মানের সেচ, এসব কিছু দিয়ে এবং তাদের যে পণ্য উৎপাদন হয় সেগুলোকে বা সরবরাহ করা, বাজারজাত করা, কৃষি ঋণ প্রদান করা। কারণ জানো যে তারা কি করে, কৃষকরা যেহেতু অনেক দরিদ্র, তারা ঋণ করে মহাজনদের কাছে, গ্রাম্য মহাজনদের কাছ থেকে ঋণ করে এবং তারপরে ফসল ফলিয়ে সেই টাকা তাদেরকে আবার ঋণটা শোধ করতে হয়। তো এভাবে দেখা যায় তাদের মুনাফা সেভাবে থাকে না। তাহলে তাদেরকে যদি স্বল্প সহজতে ঋণ প্রদান করা হয়, কৃষি ঋণ দেওয়া হয়, তাহলে তারা অনেকখানি উপকৃত হবে। এছাড়া ইদানিং আমরা দেখি যে মৎস্য চাষ বেশ জনপ্রিয় এবং এক্ষেত্রে সফলতাও আসছে, অনেক এসেছে। তাহলে মৎস্য চাষ ক্ষেত্রেও সহায়তা করা যেতে পারে। পশুপালন, আমরা দেখি যে গরুর খামার, পোলট্রি ফার্ম এসব গড়ে উঠেছে। সুতরাং এসবের ক্ষেত্রেও সহায়তা করা, এই পদ্ধতি প্রয়োগ করলে সফলতা পাওয়া যাবে। এবং দেখো যে আমরা আসলে অর্থনৈতিক উন্নয়ন যদি আনতে চাই, যেহেতু আমাদের সমষ্টি হচ্ছে অনুন্নত সমষ্টি, এখানে মৌলিক চাহিদাগুলোর ক্ষেত্রে একটা ঘাটতি থেকেই যায়, মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ হয় না উন্নত, সেহেতু অর্থনৈতিকভাবে যদি তাদেরকে স্বাবলম্বী করা যায়, সমষ্টিকে স্বাবলম্বী করা যায়, তাহলে এর সুফল জনগোষ্ঠীর সবাই সমানভাবে পেয়ে যাবে। সুতরাং প্রথমেই আমরা এটা বলবো যে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করতে পারি। এরপরে দেখো শিক্ষার্থীরা শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে শিক্ষা জাতির মেরুদণ্ড। উন্নত সমাজে দেখা যায় যে শিক্ষার হার কম থাকে, কিন্তু আমরা জানি যে একটা জাতিকে, একটা সমষ্টিকে উন্নত করতে গেলে তাকে শিক্ষিত করতেই হবে, তার জনগণকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে শিক্ষা উন্নয়নের জন্য সমষ্টি উন্নয়ন পদ্ধতি উন্নত সমাজে প্রয়োগ করা যেতে পারে, যাতে করে হয়তো অনেকখানি সফলতা আসবে। আমরা শিক্ষার কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করব সমষ্টি উন্নয়ন পদ্ধতি? যেমন দেখো তোমরা যে দুস্থ, দরিদ্র, হতদরিদ্র, দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাগুলো আছে, তাদেরকে আমরা তাদের জন্য প্রাথমিক বিদ্যালয় বেশি করে তৈরি করা। বিশেষ চাহিদা সম্পন্ন, তোমরা জানো যে আমাদের অনেক বাচ্চা থাকে যারা পিছিয়ে পড়া, অটিস্টিক, এদের শিক্ষার জন্য তো আমরা এদের জন্য কি করতে পারি, এই সমষ্টি উন্নয়ন পদ্ধতি বেশি করে তোমার প্রাথমিক বিদ্যালয় তৈরি করতে পারে এবং তাদেরকে শিক্ষাটা যথাযথভাবে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এরপরে দেখো বয়স্ক শিক্ষা দেওয়ার জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করে বয়স্ক ব্যক্তি যারা নিরক্ষর, অজ্ঞ, তাদেরকে স্বাক্ষর দান, তাদেরকে শিক্ষা দান করা যেতে পারে নৈশ বিদ্যালয় করে। এরপরে দেখো তোমার নারী শিক্ষা সম্প্রসারণ। আমাদের দেশে বা দরিদ্র দেশগুলোতে বা তোমার উন্নত সমষ্টিগুলোতে মেয়েরা সাধারণত পিছিয়ে থাকে, মেয়েরা পিছিয়ে পড়ে, পশ্চাৎপদ হয়, সেটা লেখাপড়ার ক্ষেত্রে, অর্থনৈতিক কাজের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই। তো লেখাপড়ার জন্য নারী শিক্ষার সম্প্রসারণ খুবই প্রয়োজন, যাতে করে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে। এবং আমরা যেটা বলি যে নারীর ক্ষমতায়ন, সেই নারীর ক্ষমতায়ন যদি আনতে হয়, সেক্ষেত্রে নারীকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাকে স্বনির্ভর করতে হলে। তো নারী শিক্ষার সম্প্রসারণ, তারপরে বেশি করে পাঠাগার স্থাপন করা, লাইব্রেরি থাকলে পরে কি হবে, বাচ্চারা, বড়রা লেখাপড়া করবে, আগ্রহ সৃষ্টি হবে, জ্ঞান অর্জন করতে পারবে। সুতরাং পাঠাগার স্থাপনের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপরে আমরা বলতে পারি কারিগরি শিক্ষার ক্ষেত্রে উন্নত দেশে দেখা যায় যে কারিগরি শিক্ষাটা খুব বেশি কার্যকর হয়। কারিগরি শিক্ষা লাভ করে হাতে কলমে শিখে তারা বিভিন্ন রকম বৃত্তিমূলক কাজ করতে পারে, বিভিন্ন রকম টেকনিক্যাল হ্যান্ড তৈরি হয় এবং তারা এই যে আমাদের দেশে সবাই উন্নত দেশ যেটা, সেখানে সবাই উচ্চশিক্ষা লাভ করার সামর্থ্য ক্ষমতাও থাকে না, সেক্ষেত্রে কারিগরি শিক্ষা দান করে এদেরকে স্বাবলম্বী করা যেতে পারে যুব সমাজকে, এবং তারা কি হতে পারে, তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে।
সুতরাং শিক্ষাক্ষেত্রে আমরা সমষ্টি উন্নয়ন পদ্ধতিটা প্রয়োগ করতে পারি, যাতে করে সফলতা সহজেই এগিয়ে আসতে পারবে, সহজে এগিয়ে আসবে বা সমাজটা সমষ্টিটা সামনের দিকে এগিয়ে যাবে, গতিশীল হবে। এরপরে শিক্ষার্থী দেখো আমরা সমাজ উন্নয়ন ক্ষেত্রে এখানে সমাজে বিভিন্ন বহুমুখী বিচিত্র সমস্যা সমাজে থাকে, বিভিন্ন রকম সমস্যা রয়েছে আমাদের। সুতরাং সমাজের উন্নয়ন ক্ষেত্রে সমাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কোন কোন দিকগুলো উন্নয়ন সাধন করা যেতে পারে, সমষ্টি উন্নয়ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যাতে করে সমাজটা উন্নত হবে, সমাজটা সামনের দিকে এগিয়ে যাবে। এখানে আমরা বলতে পারি শিশু কল্যাণের ক্ষেত্রে নারী কল্যাণ, পরিবার কল্যাণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, এসব কিছুর মাধ্যমে সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে করে ডেভেলপমেন্ট বা সমাজটা ডেভেলপ হতে পারে। সমাজের বিভিন্ন যেহেতু উন্নত সমাজের যে বিভিন্ন বহুমুখী সমস্যাগুলো আমাদের আসে, সেই সমস্যাগুলো সমাধানে সমাজ উন্নয়নের ক্ষেত্রে আমরা সমষ্টি উন্নয়ন পদ্ধতিটা এখানে ব্যবহার করতে পারি। সমাজটাকে অগ্রগতির জন্য, সমাজের গতিশীলতার জন্য, এটা আমরা এগিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে শিক্ষার্থীরা, 4 নম্বর পয়েন্টটা দেখো, স্বাস্থ্য উন্নয়ন ক্ষেত্র। স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বাস্থ্য চিকিৎসা উন্নত দেশগুলোতে যেটা খুব বেশি প্রয়োজন হয়। দেখা যায় যে তারা শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থতা থাকে, এবং সেই অসুস্থতার কারণে দেখা যায় ধুকে এক সময় দরিদ্র মানুষেরা সঠিক চিকিৎসাও পায় না, বা তার সেই অর্থনৈতিক স্বাবলম্বিতা নাই, এবং এক সময় কি হয়, সে মারা যায়। তো এক্ষেত্রে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে, বিশেষ করে উন্নত সমষ্টিতে খুব বেশি স্বাস্থ্য উন্নয়ন ক্ষেত্রে ভূমিকা রাখা যেতে পারে সমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে। স্বাস্থ্য উন্নয়ন যেমন মনে করো শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, জনস্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ, ঠিক আছে। তারপরে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে সফল করার জন্য, সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য দেখা যায় যে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা। এইভাবে তোমার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন আনা যেতে পারে। শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সাধন করা যেতে পারে। এখানে দেখো যে জনস্বাস্থ্যের উন্নয়ন, ঠিক আছে, জনগণের স্বাস্থ্য উন্নয়নের জন্য যে বেসিক জিনিসগুলোর প্রয়োজন, সেই বিষয়গুলো থাকতে হবে, এবং তাদেরকে সচেতন করতে হবে। মানুষকে স্বাস্থ্য উন্নয়নের জন্য সচেতন করতে হবে, জনস্বাস্থ্য সম্পর্কে তাকে সচেতন হতে হবে। রোগ প্রতিরোধ করার বিষয়গুলো তাদেরকে জানাতে হবে, এবং দেখা যাবে যে তারা যদি সচেতন হয়, জনগণ যদি সচেতন হয়, তাহলে অবশ্যই তারা রোগ প্রতিরোধ করতে পারবে, এবং এর প্রতিকারও সহজ হবে। এছাড়া দেখো যে আমরা দাতব্য চিকিৎসালয়, যেহেতু দরিদ্র সমষ্টি, সুতরাং এক্ষেত্রে বিনামূল্যে, দাতব্যটা হচ্ছে যে এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। সুতরাং দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা সমষ্টিতে, যেগুলো বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা। এছাড়া পরিবার পরিকল্পনা কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য, সফলতা নিয়ে আসার জন্য সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করে আমরা সফলতা আনতে পারি পরিবার পরিকল্পনা ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা দেখো, এর পরের পয়েন্টটা হচ্ছে আমাদের বিনোদন ক্ষেত্রে। বিনোদন, তোমরা জানো যে বিনোদন আমাদের একটা অন্যতম মৌলিক চাহিদা, বিনোদনটা। তো বিনোদন ক্ষেত্রে তোমার এই সমষ্টি উন্নয়ন পদ্ধতি বিশেষভাবে প্রয়োগ করা যেতে পারে। যেমন ধরো বাচ্চাদের জন্য, শিশুদের জন্য খেলাধুলা, পার্ক থাকা, যেখানে তারা খেলাধুলা করতে পারবে, খেলার মাঠ থাকা, যেখানে তারা খেলাধুলা করতে পারবে। এছাড়াও তোমার বিনোদন ক্ষেত্রে যেমন মনে করো যে তাদের জন্য সারি গান,
তারপরে তোমার হচ্ছে লোকজ অনুষ্ঠান বিভিন্ন, তারপর হচ্ছে বর্ষবরণ, বিশেষ দিবস পালন, হ্যাঁ, এই সমস্ত কিছু সমষ্টিতে যদি করা যায় তাহলে তাদের যেমন বিনোদনও হবে, তারা এগুলো বিষয় সম্পর্কে জানবেও এবং সচেতন হবে। হ্যাঁ, জারি সারি গান, বিভিন্ন রকম গান বাজনার আয়োজন করা, যাতে একদিকে তাদের বিনোদনও হবে, অন্যদিকে তারা এইগুলো ক্ষেত্রে সচেতনতা লাভ করতে সক্ষম হবে। সুতরাং বিনোদনটাও সমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে আমরা প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে প্রয়োগ করে জনগণকে উৎসাহ উদ্দীপনা দেওয়া যেতে পারে। কারণ তোমরা জানো যে বিনোদন না থাকলে মানুষ তো আর যন্ত্র নয়, সুতরাং শুধু একচেটিয়া সে কাজ করে যাবে তার জীবনের জন্য, জীবিকার জন্য, হ্যাঁ, যে খালি পরিশ্রম করবে সেটাই না। তার একঘেয়েমি আছে তার জীবনে, যেহেতু দরিদ্র জনগোষ্ঠী বেশি, সুতরাং তাদের জন্য বিনোদনও থাকতে হবে, যেটা তাকে উৎসাহ দিবে কাজে, যেটাকে সামনে এগিয়ে দিবে, কাজ করার উদ্যোগ দিবে। ঠিক আছে। আর শেষ যে পয়েন্টটা আমাদের এখানে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগে, সেটা হলো ভৌত অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে। ভৌত অবকাঠামো, হ্যাঁ, যেমন মনে করো যে রাস্তাঘাট উন্নয়ন করা, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে হচ্ছে স্বল্প ব্যয়ে বাসস্থান তৈরি করা। ঠিক আছে। তো ভৌত অবকাঠামো, এখানে দেখো যে রাস্তাঘাট ভেঙে পড়ে, সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে পারে সমষ্টি উন্নয়ন পদ্ধতি, তার সংস্কারের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে। আবার হচ্ছে যে রাস্তাঘাট উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর হলো হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর হচ্ছে যে স্বল্প ব্যয়ে সাধারণ মানুষদের জন্য বাসস্থান তৈরির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করতে পারি, শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, সমাজ উন্নয়ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, স্বাস্থ্য উন্নয়ন ক্ষেত্রেও আমরা সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করতে পারি, বিনোদন ক্ষেত্রে আমরা এই পদ্ধতি প্রয়োগ করে সফলতা আনতে পারি। আর একটা হলো ভৌত অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে আমরা এই সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করে অনেকাংশেই আমরা সফলতা নিয়ে আসতে পারি। শিক্ষার্থীরা, যেহেতু আমরা সমষ্টি উন্নয়ন পদ্ধতি, যেটা কিনা হচ্ছে একটা উন্নত জনসমষ্টির জন্য, দরিদ্র জনসমষ্টি বা উন্নত জনসমষ্টির জন্য, সেহেতু আমাদের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নটা বেশি এখানে গুরুত্বপূর্ণ, যাতে করে এই জনসমষ্টিকে উন্নত করা যেতে পারে, তাদের একটু সামনের দিকে এগিয়ে নেওয়া যেতে পারে, তাদের জীবন মানটাকে উন্নত করা যেতে পারে। এ কারণে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করে বিশেষভাবে আমরা সফলতা আনতে পারি দরিদ্র উন্নত জনগোষ্ঠীর মধ্যে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ ক্ষেত্র। এখন আমরা তাহলে সমষ্টি সংগঠন পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রটা দেখি। তো সমষ্টি সংগঠন পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রে আমরা প্রথমে বলবো যে যেহেতু এটা একটা উন্নত সমষ্টির জন্য, যারা কিনা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছে, অর্থনৈতিক ক্ষেত্রে যারা উন্নয়ন সাধন করেছে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা প্রয়োগ করছি। সুতরাং তাদের কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো বের করে সেই সকল ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন সংগঠন পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে দেখি সমষ্টি কল্যাণ কাউন্সিল। সমষ্টি কল্যাণ কাউন্সিল, এক্ষেত্রে সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে, যেখানে যে সমষ্টিতে 1 লক্ষের বেশি লোক বসবাস করে, সেখানে এই সমষ্টি উন্নয়ন কাউন্সিল কিভাবে কাজ করে, যে তাদের পরিবার কল্যাণ, শিশু কল্যাণ, প্রবীণদের কল্যাণ সাধন করা, প্রবীণ কল্যাণ সাধন করা করে তাদের ক্ষেত্রে, তাদের যদি কোনো সমস্যা থাকে শিশুদের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে বা প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে
সাহায্য সহায়তা করা, এই কাউন্সিল কাজ করে থাকে, সমষ্টি কল্যাণ কাউন্সিল। এবং এছাড়াও খেলাধুলা, গান বাজনা এগুলোরও ব্যবস্থা করে থাকে এই কাউন্সিল। তো এখানে আমরা দেখি যে এই কাউন্সিলের মাধ্যমে সমষ্টির পরিবার, শিশু যারা কিনা প্রবীণ, তাদের কল্যাণে মূলত কাজ করা হয়ে থাকে। এছাড়া আরো অন্যান্য যেগুলো কিনা বিনোদনমূলক রয়েছে, খেলাধুলা, গান বাজনা, এগুলো ক্ষেত্রেও কাজ করে থাকে। এরপরে দেখো, সেক্ষেত্রে আমরা সমষ্টি বক্ষ বা কোষাগার। কোষাগার এটা হলো যে কোষাগার, আমরা জানি যে যেখানে অর্থ, টাকা পয়সা রক্ষিত হয় সেটাই হচ্ছে, বা আয় ব্যয় হয় সেটাই হচ্ছে কোষাগার। তো এখানে এটাকে সমষ্টি বক্ষ বলা হয়ে থাকে এবং কোষাগার, যেটা কিনা কি করে সমষ্টির সম্পদ আহরণ, সমস্যা অনুযায়ী সম্পদ বন্টন করা, এছাড়াও সম্পদ তদারকি, ব্যবহার এবং মূল্যায়ন, এগুলো কাজ এই কাউন্সিল সমষ্টি বক্ষ বা কোষাগার তারা করে থাকে। সমষ্টির কতটা সম্পদ কিভাবে সেগুলো আহরণ করা যায়, সেই সম্পদগুলো কিভাবে কাজে লাগানো যাবে, কোন সমস্যার সমাধানে বন্টন করা, সেগুলো তদারকি করা, ঠিক আছে, মূল্যায়ন করা, এইসব কাজগুলো করে থাকে এই কোষাগার। তারপর দেখো সমন্বয় কাউন্সিল। সমন্বয় কাউন্সিল এটা সমষ্টির মধ্যে যে তোমার বেসরকারি প্রতিষ্ঠানগুলো থাকে, তাদের কার্যক্রম মধ্যে কার্যগত প্রশাসনগত হয়তো দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বগুলো নিরসন করে সমন্বয় সাধন করে থাকে তাদের কাজের মধ্যে। এই সমন্বয় কাউন্সিল তাদের কাজের মধ্যে সমন্বয় করে থাকে। এবং এছাড়াও তাদের কি করে যে বৃত্তিমূলক পরামর্শ, তারপরে হচ্ছে শিশু পরামর্শ, এগুলো এই কাউন্সিলে সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে হয়ে থাকে। প্রতিবেশী কাউন্সিল। প্রতিবেশী কাউন্সিলটা হচ্ছে সমষ্টির সদস্যদেরকে নিয়ে তৈরি করা হয়। প্রতিবেশী কাউন্সিল মেনলি, প্রতিবেশী কাউন্সিলটা কি করে যে এখানে সমষ্টিতে খেলাধুলার মাঠ তৈরি করা, পার্ক তৈরি করা বাচ্চাদের খেলাধুলার জন্য, ঠিক আছে। এছাড়াও হচ্ছে যেখানে তোমার কি করে দ্রব্যমূল্য, সমষ্টির দ্রব্যমূল্য রোধ করা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা, যারা ভোক্তা তাদের অধিকার নিশ্চিত করা, এবং সেই সাথে কি করে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর হচ্ছে যে পানি আর বিদ্যুৎ সরবরাহ, এগুলো নিশ্চিত করে থাকে এই প্রতিবেশী কাউন্সিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী কাউন্সিল যারা তোমার খেলাধুলার মাঠ, পার্ক এগুলো তো করেই, পাশাপাশি হচ্ছে দ্রব্যমূল্য রোধ, ঠিক আছে, এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করা, পানি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, এই কাজগুলো করা হয়ে থাকে এর মাধ্যমে। সমাজসেবা বিনিময়। সমাজসেবা বিনিময়টা মেইনলি কল্যাণমুখী কর্মসূচি এবং স্বাস্থ্য কর্মসূচির মধ্যে সমন্বয় নিয়ে কাজ করে, তাদের মধ্যে সেবা বিনিময় নিয়ে কাজ করে, ফেডারেশন হিসেবে কাজ করে। সমাজসেবা বিনিময়টা কল্যাণমুখী আর স্বাস্থ্য কর্মসূচির মধ্যে ফেডারেশন হিসেবে কাজ করে। এই কর্মসূচিগুলোর মান উন্নয়ন করা, নিয়ন্ত্রণ করা, এগুলো করে থাকে এই সমাজসেবা বিনিময় মাধ্যমে। এদের যে স্বাস্থ্যসেবা কল্যাণমুখী কর্মসূচি, এগুলোর মধ্যে একটা সমন্বয় নিয়ে আসে, যারা কিনা তোমার শিশু পরামর্শ, বৃত্তিমূলক পরামর্শ, এগুলো এখান থেকে প্রদান করা হয়ে থাকে। আর শেষ পয়েন্টটা হচ্ছে আমাদের ব্যক্তি উদ্যোগ সংস্থা। কিছু কিছু ব্যক্তি উদ্যোগেও সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগ কাজ করে থাকে। তারা যেমন ধরো ব্যক্তিরা তোমার দত্তক সমিতি, শিশু যত্ন কেন্দ্র, পরিবার কল্যাণ সমিতি, এই সমস্ত এই ব্যক্তি উদ্যোগেও তৈরি হয়ে থাকে, কাজ করে থাকে, সমস্যামূলক কাজ করে থাকে। তো সমষ্টি কল্যাণ কাউন্সিল, সমষ্টি বক্ষ বা কোষাগার, সমন্বয় কাউন্সিল, প্রতিবেশী কাউন্সিল, সমাজসেবা বিনিময়,
আর ব্যক্তি উদ্যোগ সমাজ সংস্থা। তো দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রয়োগগুলো, হ্যাঁ, যে আমরা কোথায় সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করবো আর সামাজিক সংগঠন পদ্ধতি কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করব সেগুলো দেখলাম এখানটাতে। তো এতে করে আমাদের সমষ্টি উন্নয়ন সমষ্টি সংগঠন পদ্ধতি আমরা শেষ করে ফেললাম আজকে। যা হোক, তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি উন্নত সমষ্টির জন্য আসলে মেন হচ্ছে যে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, এগুলোর ক্ষেত্রে বিনোদন, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি। আর সমষ্টি সংগঠনের ক্ষেত্রে তোমার যে তাদের পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, তারপরে তোমার হচ্ছে যে পরিবার কল্যাণ, শিশু কল্যাণ, প্রবীণ কল্যাণ, হ্যাঁ, এছাড়া খেলাধুলার মাঠ, তারপরে তাদের পার্ক তৈরি করা বাচ্চাদের জন্য বা বয়স্ক বা অন্য সাধারণ মানুষ পার্কে, যেখানে কিনা নির্মল আনন্দ পাবে তারা। এছাড়াও তোমার হচ্ছে যে দ্রব্যমূল্য, হ্যাঁ, তারপরে দ্রব্যমূল্য প্রতিকার করা দ্রব্যমূল্যের, তারপরে হচ্ছে ভোক্তা অধিকার, হ্যাঁ, এগুলো সম্পর্কে, যেহেতু এটা উন্নত সমষ্টি, সেহেতু তারা সচেতন বেশি, শিক্ষিত বেশি, সুতরাং তাদের এই সমস্যাগুলো সমাধানে তাছাড়া ব্যক্তি উদ্যোগে, যেটা যে ব্যক্তি উদ্যোগে শিশু দত্তক, শিশু যত্ন কেন্দ্র, হ্যাঁ, এগুলো উন্নত সমাজের জন্যই, উন্নত সমষ্টির জন্য এই পদ্ধতি, এই জিনিসগুলো বেশি প্রয়োজন তাদের হয়। এবং এগুলো ক্ষেত্রে সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করে তাদের যে সমস্যাগুলো থাকে সমষ্টিতে, সেই সমস্যাগুলো সমাধানে চেষ্টা করা হয়। এখানে জনগণ নিজেরাই এগুলো করে থাকে, সমষ্টি জনগণ নিজেরাই এই সংগঠন পদ্ধতি প্রয়োগ করে থাকে। আর এখানে তোমরা জানো যে সরকার এবং জনগণের যৌথ উদ্যোগে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগও নির্ভর করে, কাজও নির্ভর করে সরকার এবং জনগণ তাদের যৌথ উদ্যোগে কাজগুলো করা হয়ে থাকে। তাহলে আমরা পয়েন্টগুলো দেখলাম সমষ্টি উন্নয়ন সমষ্টি সংগঠনের প্রয়োগ ক্ষেত্রগুলো। এখানে আমরা দেখলাম যে উন্নত সমষ্টি আর উন্নত সমষ্টির যে ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই পার্থক্যটা আগে থেকেই জানো, আরো ভালোভাবে জানতে বুঝতে পারছো যে উন্নত সমাজ যেখানে দরিদ্র মানুষ এবং উন্নত সমাজে তাদের পার্থক্য রয়েছে, চাহিদার মধ্যে, প্রয়োজনের মধ্যে পার্থক্য রয়েছে। যারা উন্নত তাদের শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, হ্যাঁ, অর্থনীতি, বিশেষ করে অর্থনীতি উন্নয়নটা খুব বেশি জড়িত, খুব বেশি দরকার, যেহেতু তারা অনুন্নত, দরিদ্র। তো এই জন্য অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে, তারপরে তোমার শিক্ষার ক্ষেত্রে, আর স্বাস্থ্য উন্নয়ন ক্ষেত্রে এবং সমাজের উন্নতির ক্ষেত্রে, এছাড়াও বিনোদন এবং ভৌত অবকাঠামোগুলো, এগুলোর ক্ষেত্রে উন্নতিটা তাদের বেশি প্রয়োজন। সুতরাং এগুলোর ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায় সমষ্টি উন্নয়ন পদ্ধতি, তাহলে দেখা যাবে যে কিছুটা হলেও তাদের অবশ্যই অগ্রগতি সাধন হবে, অবশ্যই তারা উন্নত হবে এবং তাদের জীবনযাত্রার মানও সেই সাথে উন্নত হবে। শিক্ষাক্ষেত্রে তারা উন্নত হবে, স্বাস্থ্যক্ষেত্রে সুবিধাগুলো ভোগ করবে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা উন্নত হবে। সুতরাং সমষ্টি উন্নয়ন পদ্ধতিটা এই উন্নত সমাজে প্রয়োগ করতে গেলে তাদের যে প্রয়োজনগুলো খুব বেশি দরকার, যেগুলো তাদের জীবনযাত্রাকে উন্নত করবে, অনেক বেশি সামনে এগিয়ে নিবে, সেগুলো ক্ষেত্রগুলোকে বিবেচনা করা হয়েছে। সেই ক্ষেত্রগুলোতে সমষ্টি উন্নয়ন পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হবে। এবং সমষ্টি সংগঠন যেটা, সেখানে কিন্তু তাদের দেখো যে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে তোমার অর্থনৈতিক ক্ষেত্র, এসব ক্ষেত্রে তারা মোটামুটি স্বাবলম্বী, উন্নত। সুতরাং আমরা এখানে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করব, যেগুলো তাদের প্রয়োজন, যে জিনিসগুলো তাদের লাগবে, যেগুলো তাদের আরো বেশি, যেগুলো তাদের সমস্যা রয়েছে, সেগুলো তাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নেবে। এই কারণে আমরা দেখতে পাই যে তাদের এখানে রাস্তাঘাট নির্মাণ দরকার হলে পার্ক, খেলাধুলার মাঠ তৈরি করা, তারপরে আমরা দেখলাম যে এখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে দেখলাম যে পানি, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, তারপরে আমরা এখানে দেখলাম যে তাদের সম্পদ,
সমষ্টির সম্পদগুলোকে আহরণ করা, সম্পদগুলো সদ্ব্যবহার করা, সম্পদগুলো কোন কোন ক্ষেত্রে দরকার সেক্ষেত্রে বন্টন, সেগুলো তদারকি, এগুলো তারা নিজেরা এগুলো করে থাকে। এছাড়াও বিভিন্ন যে সমষ্টির মধ্যে যে স্বেচ্ছাসেবী দল গঠন, স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলা, তাদের মধ্যে সমন্বয় নিয়ে আসা, এই কাজগুলো তারা এখানে প্রয়োগ করা হয়ে থাকে। এবং সমাজসেবা বিনিময়ে স্বাস্থ্য কল্যাণমুখী কর্মসূচির মধ্যে উন্নয়ন করা, সেগুলোকে নিশ্চিত করা, সেক্ষেত্রে বিনিময় করা, সেক্ষেত্রে তাদেরকে মান নিয়ন্ত্রণ করা, এটাও তারা এক্ষেত্রে সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে সংগঠন ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। সুতরাং এখানে আমরা দেখছি যে তাদের চিত্ত বিনোদনের জন্য, এছাড়াও সমষ্টির আরো বেশি উন্নয়নের জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখানে যা যা করণীয় সেগুলো ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে সমষ্টি সংগঠন পদ্ধতি। এবং এখানে পরিবার কল্যাণ, শিশু কল্যাণ, প্রবীণ কল্যাণ, এগুলোর ক্ষেত্রেও তারা গুরুত্ব বেশি দিয়ে থাকে, যাতে করে সমস্যাগুলো সমাধান করে আরো বেশি উন্নত, আরো বেশি সুন্দর জীবনযাপন তারা করতে পারে। এছাড়াও শিশু দত্তক, তারপরে হচ্ছে শিশু যত্ন কেন্দ্র, এগুলো তারা সমাজের সমষ্টির প্রয়োজনে এইসব কিছু তারা করে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা উন্নত সমষ্টি, একটা উন্নত সমষ্টিতে আমরা কিভাবে দুইটা পদ্ধতি দুই দুই ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে একরকম, এক্ষেত্রে আরেক রকম ভাবে আমরা এটাকে প্রয়োগ করতে পারি, যাতে করে উন্নত যে সমষ্টি উন্নত সেটা উন্নত হতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে, আর যে সমষ্টি উন্নত সেই সমষ্টি আরো বেশি সফলতা, আরো বেশি সুন্দর, আরো বেশি সাবলীল হতে পারে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে আমরা কোন কোন ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করব আর কোন কোন ক্ষেত্রে সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করব। তো শিক্ষার্থীরা, আমাদের মৌলিক পদ্ধতি যেগুলো সমাজকর্মের, সেই পদ্ধতিগুলো আজকে আমরা শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা সাহায্যকারী বা সহায়তাকারী যে তিনটা পদ্ধতি আমাদের আছে, সেই তিনটা পদ্ধতি আমরা পড়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে পরের চ্যাপ্টারে চলে যাব। তো আশা করি তোমরা ক্লাসগুলো ঠিকমতো করবে এবং ঠিকমতো লেখাপড়া বাসায় করবে, যাতে করে তোমাদের সিলেবাসটাও শেষ হয়ে যায় এবং বাসায় লেখাপড়া করেও তোমরা এগিয়ে যেতে পারো, সামনের দিকে আরো এগিয়ে যেতে পারো। সেজন্য অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করো, প্রত্যেক ক্লাস, যেটা তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা লেখাপড়াগুলোকে এগিয়ে নিতে পারবা। তো শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সুস্থ থাকো, ভালো থাকবা এবং ক্লাসগুলো করবা যত্ন করে, এবং তোমরা সিলেবাসগুলো শেষ করে নিয়ে আসবা, আমাদের সাথে সাথে এগিয়ে যাবা। আমি আশা করি যে তোমরা অনলাইন ক্লাসগুলো, প্রত্যেকটা সাবজেক্টেরই অনলাইন ক্লাসগুলো তোমরা করছো এবং উপকারও পাচ্ছ। তো শিক্ষার্থীরা, আমরা যদি এভাবে সিলেবাসগুলো মোটামুটি শেষ করে আনতে পারি প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে দেখা যাবে যে আমরা সময় মতোই হয়তো সিলেবাসগুলো শেষ করে ফেলতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে থাকো। আমাদের যে মহামারী চলছে, এক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি গুলো মেনে চলার কথা সেগুলো মেনে চলো, যাতে করে তোমরা সুস্থ ভালো থাকতে পারো। আর সবাই, শুধু তোমরা নিজেরা না, পরিবারকেও সুরক্ষার জন্য তোমরা অগ্রণী ভূমিকা রাখবা। তো আজকের মতো আমি অনলাইন ক্লাস এখানে শেষ করছি। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।